রেডিও নিউ টাউন প্রেজেন্টস রবিবারের বৈঠক। আমাদের আজকের নিবেদন জর্জ বার্নার্ড শয়ের দ্য ব্র্যান্ড অফ কয়েন। চার্চ বোর্ড রাস্তাটা লন্ডন শহরের ঠিক উপকণ্ঠে অবস্থিত। শহরের ভিড় নেই এখানে, বেশ সুন্দর খোলামেলা জায়গা। আমরা থাকতাম ওই রাস্তার ডান দিকের একটা বাড়িতে। বেশ আনন্দেই ছিলাম, কিন্তু কিন্তু তবু এই এলাকা আমাদের ছাড়তে হলো। দুঃখের সঙ্গেই ছাড়লাম আমাদের সুন্দর বাড়িটা, ছাড়তে হলো সামনে ওই বিশ্রী বাড়িটার জন্য। আমরা যখন এ পাড়ায় এলাম তখনও বাড়িটা ছিল না, তাই জায়গাটা ফাঁকাই পড়েছিল। বলতে গেলে আমাদের বাড়িখানা চার্চ রোডের একেবারে শেষ মাথায়, একদম আর্ল স্ট্রিটের মোড়ে। আমরা আসবার বেশ অনেকদিন পরে উল্টো দিকের ফাঁকা জায়গাটায় একটা বিরাট চৌকোনা বাড়ি উঠল। বাড়িটার কাঠামো নিতান্তই মামুলি, কোনো শৈল্পিক ব্যাপার নেই, বরং মামুলি বললেও ভুল বলা হবে। কারণ বাড়িটার দিকে যেই তাকাবে হয় তার হাসি পাবে, নয়তো মুখ কুঁচকে যাবে এক বিশ্রী ধারণায়। এক কথায় বাড়িখানা অত্যন্ত কুদর্শন। এত টাকা খরচ করে এমন বিশ্রী বাড়ি কেউ বানায়? তারপর মিস স্পেন্সার নামে এক ভদ্রমহিলা সে বাড়িতে থাকতে এলেন। তার সঙ্গে এলো কয়েকজন ঝি চাকর। সেই ভদ্রমহিলার সঙ্গে নিজের বলতে কেউই ছিল না। এই নতুন প্রতিবেশিনীকে লক্ষ্য করবার অনেক সুযোগ ছিল আমার কাছে, তাই সুযোগটাকে কাজে লাগালাম। রোজ সকালে এই ভদ্রমহিলা বাড়ির পাশের একটা দরজা দিয়ে বাইরে বেরিয়ে আসতেন। প্রায় 1 ঘন্টা ধরে চার্চ রোডের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পায়ে হেঁটে ঘুরে বেড়াতেন। মিস স্পেন্সার বেশ লম্বাই ছিলেন, তার চেহারায় বেশ একটা বনি দিয়ে আনা লক্ষ্য করা যেত। উনার পোশাক পরিচ্ছদ ছিল বেশ মার্জিত আর রুচিপূর্ণ। তার হাঁটা চলার মধ্যেও ফুটে উঠত আভিজাত্যের ছাপ। রাস্তার পাশে গাছের ছায়ায় ছায়ায় যখন তিনি চলতেন, আমার দেখতে বেশ ভালো লাগত। নামটুকু ছাড়া ভদ্রমহিলার ব্যাপারে আর কিছুই জানতাম না। তবে তিনি যে অভিজাত পরিবারের সন্তান, সেই বিষয়ে সন্দেহের কোনো অবকাশ ছিল না। তার গাড়িখানাও বেশ দামি ছিল, কাজেই ওনার যে অর্থের অভাব নেই তা বেশ বোঝা যেত। প্রতিদিন বিকেলে তিনি গাড়ি করে বেড়াতে বেরোতেন। তবে ওই সকালে ওয়ার্কের সময় কিংবা এই বিকেলে গাড়ি করে বেরোনোর সময়টাতেও দেখতাম ভদ্রমহিলা একাই থাকেন। তার জীবন ছিল একাকী, নিঃসঙ্গ। তার এই নিঃসঙ্গ জীবন দেখে আমার ভারী কষ্ট হতো। তার এত অর্থ, এত বিত্ত, অথচ কাছের লোক বলতে কি কেউই নেই। একদিন সকালে চায়ের টেবিলে বসে আমি বললাম, আচ্ছা, অত বড় একটা বাড়িতে থাকতে মিস স্পেন্সারের নিশ্চয়ই কষ্ট হয়। ওরকম একলা থাকাটা খুবই একঘেয়ে ব্যাপার। ঠিক বলেছ। খবরের কাগজ থেকে মুখ তুলে আমার স্বামী বললেন, কোনো বৈচিত্র্য নেই ওই মহিলার জীবনে, অথচ তিনি বেশ সুন্দরী, আবার ব্যক্তিত্ব সম্পন্নও বটে। দেখলেই মনে হয় অভিজাত বংশের। আচ্ছা, একটা কাজ করলে হয় না? কি কাজ? বলছিলাম কি, তুমি তো নিজে একবার গিয়ে ভদ্রমহিলার সঙ্গে আলাপ করলেই পারো, কিন্তু মুশকিল হচ্ছে এক সুন্দরী আবার আর এক সুন্দরীকে সহ্য করতে পারে না। কি তাই তো? থাক, খুব হয়েছে মশাই। তা মন্দ নয়, বেশ, আমি না হয় একদিন গিয়ে মিস স্পেন্সারের সঙ্গে আলাপ করে আসব। এই কথাগুলো যেদিন হচ্ছিল, কাকতালীয়ভাবে সেই দিনই খুব সামান্য অথচ একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটল।
আমি নিশ্চিত এটা না হলে এত তাড়াতাড়ি হয়তো আমার মনের বাসনা পূর্ণ হতো না। আমাদের পোষ্য কুকুর কার্লোকে সঙ্গে নিয়ে সেদিন চার্চ রোডে বেড়াতে বেরিয়েছিলাম। হঠাৎ দূরে দেখলাম মিস স্পেন্সারকে। ভদ্রমহিলা এইদিকেই আসছেন। কার্লো এতক্ষণ মহা খুশিতে আমার চারপাশে ছোটাছুটি করছিল। ওর গলা থেকে বেরিয়ে আসছিল আনন্দের ডাক। হঠাৎ হঠাৎ ওর যে কি হলো, আচমকাই হিংস্রভাবে দাঁত বের করে তীর বেগে ছুটল মিস স্পেন্সারের দিকে। দৌড়ে গিয়ে কার্লো ওই ভদ্রমহিলাকে এমন জোরে ধাক্কা মারল যে তিনি পড়তে পড়তে টাল সামলে নিলেন। আমিও সঙ্গে সঙ্গে ছুটে গেলাম ওর দিকে। আমার কুকুরটার এমন আচরণের জন্য বারবার ক্ষমা চাইলাম ভদ্রমহিলার কাছে। ভদ্রমহিলা ততক্ষণে সামলে নিয়েছেন নিজেকে। আমার দিকে তাকিয়ে কোমল গলায় উনি বললেন, ঠিক আছে, আপনি এত অপ্রস্তুত হচ্ছেন কেন? আমি কিছুই মনে করিনি। আর তাছাড়া আমি নিজেও কুকুর ভালোবাসি। কার্লো বুঝতে পেরেছিল যে সে অন্যায় করে ফেলেছে। ততক্ষণে গুটিসুটি মেরে আমার পেছনে চুপচাপ এসে দাঁড়িয়ে পড়েছিল ও। কিন্তু মিস স্পেন্সার ওকে আদর করবার জন্য হাত বাড়াতেই চাপা গর্জন করে আরো পিছিয়ে গেল কুকুরটা। বেশ বোঝা গেল ও রেগে গিয়েছে, কিন্তু ওর এরকম আচরণের কারণ বুঝতে পারলাম না। আপনার কুকুরটা কি সুন্দর! এ কথা বলে মিস স্পেন্সার আবার কার্লোর গায়ে হাত বুলোবার জন্য এগিয়ে গেলেন। কিন্তু অবাক কাণ্ড, কার্লো আবারও দাঁত বের করে হিংস্রভাবে গর্জন করে উঠল। কুকুরটার গায়ের সমস্ত লোম খাড়া হয়ে উঠেছে। আমি লক্ষ্য করলাম ওর আচরণে একই সঙ্গে অদ্ভুতভাবে ফুটে উঠেছে নিদারুণ ভয় আর প্রচণ্ড আক্রোশ। আপনার কুকুরটি দেখছি আমাকে মোটেই পছন্দ করছে না, বিষণ্ণ গলায় বললেন মিস স্পেন্সার। ওর এরকম আচরণের অর্থ আমি বুঝে উঠতে পারছি না। আমরা পরস্পরের প্রতিবেশী। আপনার সঙ্গে ওর এমন আচরণ করা উচিত নয়। প্রতিবেশী? হ্যাঁ, আপনার বাড়ির ঠিক উল্টো দিকের বাড়িটা, ওখানেই তো আমি থাকি। তাই নাকি? এরপর আমি নিজের পরিচয় দিলাম। এও জানালাম যে তার সঙ্গে আলাপ করতে 2-1 দিনের মধ্যেই আমি তার বাড়ি যেতাম। আমার কথা শুনে তিনি ভীষণ খুশি হলেন। এক গাল হেসে বললেন, বেশ তো, খুবই আনন্দের কথা। আচ্ছা, কালই আসুন না বরং। বেশ, যাব। ভদ্রমহিলাকে কথা দিয়ে তখনকার মতন আমি বিদায় নিলাম। পরদিন গেলাম মিস স্পেন্সারের বাড়িতে। ওকে আমার খুব পছন্দ হলো। ভদ্রমহিলারও আমাকে ভালো লাগলো। আলাপ পরিচয়ের পর প্রায়ই তার বাড়িতে যেতাম। ভদ্রমহিলা বিদুষী, সুরুচি সম্পন্না। সঙ্গী হিসেবেও তিনি চমৎকার। তার মধ্যে একটা প্রচণ্ড আকর্ষণী শক্তি ছিল। যখন তার কাছাকাছি থাকতাম তখন সেই আকর্ষণী শক্তি যেন আমাকে ক্ষণে ক্ষণে অভিভূত করে ফেলত। যখন তার কাছে থাকতাম না তখন সেই শক্তি যেন আমাকে টানত। ভদ্রমহিলা সম্বন্ধে আমার প্রকৃত মনোভাবটা যে কি তা আমি ঠিক করে বুঝে উঠতে পারতাম না। আমি তাকে ভালোবাসতাম, শ্রদ্ধা করতাম, কিন্তু তার সম্পর্কে আমার মনে কোথাও যেন একটা ক্ষীণ বিরূপ ভাবও ছিল। কেন যে ছিল তা আমি বলতে পারবো না। ভদ্রমহিলার কথাবার্তা বা আচার আচরণে এমন কিছু ছিল না যার জন্য আমার মধ্যে এই বিরূপতা সৃষ্টি হতে পারে। কিন্তু তবুও যে কেন, কিন্তু আপাতত থাক এসব জটিল মনস্তত্ত্বের কথা। সোজা কথায় ভদ্রমহিলার প্রতি আমার মনোভাবকে আমি ঠিক গুছিয়ে বলতে পারবো না। তবে যারা মিস স্পেন্সারের কাছাকাছি আসতেন
তাদের প্রবলভাবে প্রভাবিত করবার ক্ষমতা তার ছিল। এ ব্যাপারে সন্দেহের কোনো অবকাশই নেই। ভদ্রমহিলার বয়স 40-এর কম নয়, কিন্তু এখনো ওর যা রূপ, তাতে অভিজাত সমাজের সুন্দরী তরুণীরা পর্যন্ত ম্লান হয়ে যাবে তার সৌন্দর্যের কাছে। কিন্তু ভদ্রমহিলা মোটেও সামাজিক ছিলেন না। আশেপাশের এলাকার কারোর সঙ্গে মিশতেই চাইতেন না, বরং এড়িয়েই যেতেন সবাইকে। একমাত্র আমার সঙ্গেই তার কিছুটা অন্তরঙ্গতা হয়েছিল। পারিপার্শ্বিক সকল মানুষকে এড়িয়ে একাকী নিঃসঙ্গ জীবন কাটানোই বুঝি তার একমাত্র ইচ্ছে ছিল। এর মধ্যে আমি বহুবার মিস স্পেন্সারের বাড়িতে গিয়েছি, কিন্তু উনি আমাদের বাড়ি বেশি আসেননি। আসতে বললে নানা অজুহাতে এড়িয়ে যাবার চেষ্টা করতেন। আর যদি বা কখনো আমাদের বাড়ি আসতেন, তাহলেও নিজের বাড়ির মতন কখনো স্বস্তি বোধ করতেন না, নিজের বাড়ির মতন সহজ হয়ে উঠতে পারতেন না। হয়তো কার্লোর অদ্ভুত অস্বাভাবিক আচরণে উনি বিব্রত হয়ে পড়তেন। ওকে দেখলে এখনো, এতদিন পরেও আমাদের কুকুরটা যে কেন ওরকম করে তা আমি বুঝতে পারলাম না। উনি আমাদের ঘরে এলেই কার্লো গুটিসুটি মেরে সোফার তলায় ঢুকে পড়ত। একবার ওকে দেখে কার্লো এমন করুণ আর্তনাদ করে উঠল যে মিস স্পেন্সার দস্তুর মতো ঘাবড়ে গেলেন। ভদ্রমহিলার মুখ ফ্যাকাশে হয়ে গেল, প্রায় অজ্ঞান হয়ে যাবার মতন অবস্থা হলো তার। ভাবুন দেখি, এ কি অস্বস্তিকর ব্যাপার। জোর করে মানসিক ভারসাম্য ফিরিয়ে আনলেন মিস স্পেন্সার। কাঠ হাসি হেসে বললেন, দেখুন দেখি কি কাণ্ড, মাঝে মাঝে আমার কি যে হয়, সামান্য ব্যাপারেই ঘাবড়ে যাই, ভয় পেয়ে যাই। নিজের বাড়ি ছাড়া স্বস্তি পাই না, সহজ হয়ে উঠতে পারি না। আরে না না, কি হয়েছে তাতে? এমনটা তো হতেই পারে, যে কেউ যখন তখন অসুস্থ হয়ে পড়তেই পারে। দয়া করে আপনি এই জন্যে কোনো রকম অস্বস্তি বোধ করবেন না। আমি ভদ্রমহিলার অপ্রস্তুত ভাবটা কাটিয়ে দেবার আপ্রাণ চেষ্টা করলাম। লৌকিকতার কথা ছেড়ে দিন তো, আপনার যখনই সুবিধে হবে আমাদের বাড়িতে চলে আসবেন, কেমন? হ্যাঁ, তা মাঝে মাঝে আসবো বটে আপনাদের এখানে, কিন্তু আপনি তো বয়সে আমার চেয়ে অনেক ছোট, কাজেই আপনিই বরং বেশি যাবেন আমার বাড়িতে। কথাটা বলেই ম্লান হাসি হাসলেন ভদ্রমহিলা। আমিও ঈষৎ হেসে হ্যাঁ সূচক ঘাড় নাড়লাম। তিনি কম আসুন বা নাই আসুন, আমি মিস স্পেন্সারের বাড়ি প্রায়ই যেতাম। তিনি কেবল আমাকে আকৃষ্টই করতেন না, তার সম্পর্কে আমার মনে জেগে উঠেছিল এক অদম্য কৌতূহল। ভদ্রমহিলার চারপাশে যেন ছিল একটা রহস্যের আবরণ। সে আবরণ দুর্ভেদ্য। রহস্যটাকে আমি ঠিক বুঝে উঠতে পারিনি তখনও। আমরা যখন কথাবার্তা বলতাম, সেই সময় তিনি কখনোই নিজের পরিবার বা নিজের বাবা মা, ভাই বোন কিংবা প্রেমিক বা বন্ধু বান্ধবের প্রসঙ্গ উত্থাপনই করতেন না। সাহিত্য, চিত্রকলা, সঙ্গীত, রাজনীতি এবং আরও অনেক টুকিটাকি ব্যাপার নিয়ে তিনি আলোচনা করতেন, কিন্তু নিজের অতীত জীবন সম্পর্কে তিনি নিশ্চুপ থাকতেন। মিস স্পেন্সারকে কোনোদিন তার কেটে যাওয়া কালকে নিয়ে কোনো রকম স্মৃতি রোমন্থন করতেও দেখিনি। একবার আমি এই নিয়ে সোজাসুজি প্রশ্ন করেছিলাম। তিনি গম্ভীর মুখে উত্তর দিয়েছিলেন, আমার মা বাবা কেউই বেঁচে নেই। আমার প্রশ্ন শুনে মিস স্পেন্সারের মুখে নিষেধের যে ভাব ফুটে উঠেছিল, তা দেখে আমি আর তাকে কোনো দিন কোনো ব্যক্তিগত প্রশ্ন করিনি। মিস স্পেন্সারের টাকার কোনো অভাব ছিল না। তার দামি পোশাক পরিচ্ছদ এবং জীবনযাত্রার ধরন দেখে মনে হতো তিনি প্রচুর সম্পত্তির অধিকারিণী। তার সব ঝি চাকরিরাও বেশ খানদানি ঘরের কাজের লোকেদের মতনই চলাফেরা করত। নিঃসন্দেহে তাদের মাইনেপত্রও নিশ্চয়ই ভালোই ছিল। তার বাড়ির রাঁধুনিটির নাম ছিল
অরাকল। যাতে সে ইংরেজ ছিল, খানসামা লুই ছিল ফরাসি। মিস স্পেন্সার যখন গাড়ি করে বেড়াতে বেরোতেন তখন লুই তার সঙ্গে যেত। মাঝে মাঝে লুই আমার কাছে আসত মিস স্পেন্সারের চিঠি নিয়ে। চিঠিতে তার বাড়িতে যাবার আমন্ত্রণ থাকত। আমাদের তো গাড়ি ছিল না, তাই খোলা হাওয়ায় বেড়াবার লোভে আমি খুশি মনেই সে আমন্ত্রণ গ্রহণ করতাম। একবার এক সপ্তাহে বিশেষ কাজবশত আমাকে অনিচ্ছা সত্ত্বেও বাধ্য হয়ে মিস স্পেন্সারের আমন্ত্রণ প্রত্যাখ্যান করতে হলো। কাজকর্ম সব শেষ হবার পরে আমার মনে হলো উনি আমাকে ডেকে পাঠানোর পরও আমি যে গেলাম না, তাতে বোধহয় উনি খানিক মনক্ষুণ্ণ হয়েছেন। এইসব নিয়ে 7-5 ভাবতে ভাবতে আমি একদিন ওর সঙ্গে দেখা করতে গেলাম। ঠিক করে রেখেছিলাম যে আমি এই 2 দিন কেন আসতে পারিনি সেটা ওনাকে বুঝিয়ে বলবো। উনি নিশ্চয়ই বুঝবেন, আর আমাকে কোনোভাবে ভুল বুঝে থাকলে সেই ধারণাটাও কেটে যাবে। কিন্তু গিয়ে যা দেখলাম তাতে তো আমি রীতিমতন তাজ্জব বনে গেলাম। দেখি ভদ্রমহিলা যেন কোনো কারণবশত খুবই ক্লান্ত। একটা চাপা উত্তেজনায় তিনি যেন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। এই 2 দিনেই তার শরীর যাতা রকমভাবে ভেঙে পড়েছে। এতক্ষণ তিনি শুয়েই ছিলেন। আমাকে দেখে বিছানায় উঠে বসলেন। আমি এগিয়ে গিয়ে তার পাশে বসলাম। জানালাম কেন 2 দিন আসতে পারিনি। আমি আরও কিছু বলতে যাচ্ছিলাম, কিন্তু উনি আমায় মাঝপথে থামিয়ে দিয়ে বললেন, জানেন, আমার বাড়িতে একজন ভদ্রলোক এসেছিলেন। বলুন দেখি কে এসেছিলেন, অনুমান করুন। বোধহয় গির্জার যাজক মিস্টার মার্শাল। ঠিকই বলেছেন। যাজক মশাই বলছিলেন যে তার গির্জার এলাকায় পড়ে এমন সব বাড়ির লোকজনের সঙ্গেই তিনি দেখা করতে চান, নিয়মিতই যান। কিন্তু মনে হয় আমার সঙ্গে আর তিনি দেখা করতে আসবেন না কখনো। কেন? একটু আশ্চর্য হয়েই প্রশ্ন করলাম। কারণ আমি পরিষ্কারভাবেই আমার মনের কথা বলেছি। এটাও বলেছি যে ধর্মের ব্যাপারে আমার নিজস্ব একটা মতামত রয়েছে। তাছাড়া আমি কোনোদিন গির্জায় যাইনি। তা যাজক মশাই কি বললেন? আমার বেশ মজাই লাগছিল। মনে পড়ছিল যাজক মশাইয়ের বিস্ময় আতঙ্ক ভরা মুখখানা। উনি খুব একটা কিছু বললেন না, তবে মনে হলো অনেক কথাই ভাবলেন। ধর্মের ব্যাপারে প্রতিষ্ঠিত মতের বিরুদ্ধে স্বাধীনভাবে চিন্তাভাবনা করা যেখানে পুরুষ মানুষের পক্ষেই বিরাট বড় অপরাধ, সেখানে মেয়েদের পক্ষে তো এ অপরাধের কোনো মার্জনাই নেই। কিন্তু ধর্মীয় ব্যাপারে তো আপনি ধর্মায়তনের প্রতিষ্ঠিত মতের বিরুদ্ধে নন। একটু অবাক হয়েই বললাম, কারণ আমার স্পষ্ট মনে পড়ছে যে একাধিকবার আমি মিস স্পেন্সারকে আমাদের এলাকার গির্জায় যেতে দেখেছি। কিন্তু উনি যদি এখন তা অস্বীকার করেন, তাহলে আর আমার বলার কি আছে? এসব ব্যক্তিগত ব্যাপারে আমি বলতে যাবই বা কেন? এরপর যেদিন মিস স্পেন্সারের বাড়ি গেলাম, দেখলাম তিনি বাইবেল পড়ছেন। প্রিয় ওই ইজি চেয়ারটাতে গা এলিয়ে দিয়েছেন তিনি। তার কোলে খোলা বাইবেল। আমাকে স্বাগত জানালেন মিস স্পেন্সার। আমি তার পাশের চেয়ারখানায় বসলাম। আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে তিনি বললেন, আপনি নিশ্চয়ই বাইবেলের কেইন আর অ্যাবেলের কাহিনী পড়েছেন। এমনভাবে তিনি প্রশ্নটা করলেন যেন তিনি সদ্য প্রকাশিত কোনো উপন্যাস নিয়ে আলোচনা করতে চাইছেন। আদিম মানবমানবী আদম আর ইভের পুত্র কেইন তার ভাই অ্যাবেলকে হত্যা করে। বাইবেলের এই গল্প তো সবারই জানা। হ্যাঁ, নিশ্চয়ই পড়েছি, মিস স্পেন্সারকে উত্তরে বললাম। আপনি কি পৃথিবীর প্রথম খুনের মুখে যে কলঙ্ক চিহ্ন ফুটে উঠেছিল তার কথা কখনো ভেবেছেন? তা মাঝে মাঝে ভেবেছি বটে। এ বিষয়ে আপনার কি মত?
নির্লিপ্ত স্বরে প্রশ্ন করলেও মিস স্পেন্সারের কালো চোখের দৃষ্টিতে কেমন যেন একটা অদ্ভুত গভীরতা লক্ষ্য করলাম, কেমন এক অনির্দিষ্ট রহস্যময়তা। তাই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসা খুবই শক্ত। আমাদের জ্ঞান এতই সীমিত যে এসব ব্যাপারে অনুমান ছাড়া অন্য কিছু করা আমাদের পক্ষে সম্ভব নয়। ঠিকই বলেছেন, অনুমানের ফলে আসতে পারে কৌতূহল। ব্যাপারটা খুবই কৌতূহলজনক। একটু থেমে মিস স্পেন্সার আবার বললেন, যেমন ধরুন ওই কলঙ্ক চিহ্ন, তা কি সবসময় থাকতো, নাকি বিশেষ বিশেষ পরিবেশে অথবা নির্দিষ্ট কোনো অবস্থায় চিহ্নগুলি ফুটে উঠত? ঠিক বলতে পারবো না, এই সম্পর্কে আমি কোনোদিনও ভাবিনি। আসলে সত্যি কথা বলতে এ ধরনের চিন্তা ভাবনাই আমার কাছে একেবারে নতুন। কলঙ্ক চিহ্ন সবসময় থাকুক কি না থাকুক, কেইনের তাতে কি? মিস স্পেন্সারের কণ্ঠে শোনা গেল বিষণ্ণ সুর। কেইন নিজে তো জানত কি প্রচণ্ড অন্যায়, কি মহাপাপ সে করেছে। কৃতকর্মের জন্য অনুতাপে ভরে গিয়েছিল তার মন। পাপ স্থলনের জন্য সে আকুলভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিল। কিন্তু কেইন জানত যে জীবনের শেষ দিন, শেষ মুহূর্ত পর্যন্ত ঈশ্বরের ক্রোধের প্রতীক স্বরূপ ওই নিদারুণ কলঙ্ক চিহ্ন তাকে বহন করতে হবে নিজের শরীরে। উফ, কি দুর্ভাগ্য, কি শাস্তি! দারুণ মানসিক যন্ত্রণায় ব্যস্ত সমস্ত হয়ে হাত কচলাতে লাগলেন মিস স্পেন্সার। কেইন যে মহা পাপ করেছিল, সে তার নিজের ভাইকে হত্যা করেছিল। আমি খানিক উত্তেজিত হয়ে কথাটা বলে উঠলাম। কেইনের মতন একজন নৃশংস হত্যাকারীর ওপর মিস স্পেন্সারের সহানুভূতি দেখে আমি অবাক হয়ে যাচ্ছিলাম। কেইনের শাস্তি পাওয়াই উচিত। হ্যাঁ, সে যে মহা পাপ করেছিল সেজন্য ওরকম শাস্তিই ছিল ওর প্রাপ্য। ঈশ্বর তাকে ঠিক শাস্তি দিয়েছেন। কেইনের ওপর আমার কোনো সহানুভূতিই নেই। ওরকম কথা বলবেন না। যন্ত্রণাকাতর কণ্ঠে মিস স্পেন্সার বললেন। তার কথাগুলো আমার যেন বুক ফাটা আর্তনাদের মতো শোনালো। আর ঠিক তখনই ওনার চোখের দিকে চোখ পড়তেই আমার সমস্ত শরীরটা শিউরে উঠল। আমার মাথা থেকে পা পর্যন্ত কেঁপে উঠল। এ কি দেখলাম তার চোখে, জানি না ঠিক গুছিয়ে বলতে পারবো কিনা। মিস স্পেন্সার খেয়াল করেছেন আমার মুখের ছবি পাল্টে গিয়েছে। আমার ভাবাম্ভর দেখে তিনি মুহূর্তের মধ্যে আবার ফিরে এলেন তার আগেকার শান্ত স্বভাবে। একটা মুখোশ যেন খুলে পড়েছিল ক্ষণিকের জন্য। মানুষের প্রথম অপরাধের মূলে ছিল হিংসা। পরবর্তীকালে এই হিংসা প্রবৃত্তি আত্মপ্রকাশ করেছে মানুষের বিভিন্ন অপরাধের মধ্য দিয়ে। হিংসা হল মহা অমঙ্গলকর। এ হলো মানুষের উপর শয়তানের প্রভাবের ফল। ঈশ্বরের সৃষ্টিকে নষ্ট করে দিতে চায় শয়তান। মানুষকে সে প্রলুব্ধ করে নানাভাবে। একটা না এতটা বলে থামলেন মিস স্পেন্সার। আমি বললাম, ব্যাপারটা খুবই খারাপ। মানুষ তার ভালোবাসার পাত্রপাত্রীকে খুন করবে আর হিংসাকে দেখাবে তুচ্ছ অজুহাত হিসেবে। এরকম কথা ভাবতেই তো খারাপ লাগে। একজন মানুষ তার ভালোবাসার পাত্রকেও খুন করতে পারে, এ কথাটা কি আপনি বিশ্বাস করতে পারেন না? না, এ কথা আমি বিশ্বাস করি না। কেন কেন করেন না? মিস স্পেন্সার ব্যগ্রভাবে প্রশ্ন করলেন। কারণ ভালোবাসা কখনো হত্যা করতে পারে না। মানুষের অশুভ কামনাই জাগিয়ে তোলে অসৎ প্রবৃত্তিকে। অন্ধ আবেগের তাড়নায় মানুষ করে অপরাধ। ভালোবাসা শেখায় আত্মত্যাগ। হিংসা নিয়ে আসে দুঃখ, বেদনা। আর ভালোবাসা, যে মানুষ ভালোবাসে সে প্রিয়জনের সুখের জন্য নিজেকে বিলিয়ে দিতে পারে নিঃশেষে, সম্পূর্ণভাবে। প্রেমের পাত্রকে ভালোবাসা সবসময় সুখী করতে চায়। আমার দিকে কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন মিস স্পেন্সার।
তারপর ধীরে ধীরে বললেন, প্রবল প্রলোভনের শক্তি যে কি প্রচণ্ড তা আপনি জানেন না। প্রলোভনের শিকার হয়ে মানুষ যে কত খারাপ কাজ করতে পারে তা আপনার কল্পনারও বাইরে। ওর জন্য মানুষ যে কত নিচে নামতে পারে তা আপনি ধারণাও করতে পারবেন না। আপনি খুব ভালো মানুষ মিসেস হোপ, খুবই সরল। আপনি এলে আমি খুব আনন্দ পাই, সত্যি বলছি, খুব আনন্দ পাই। সেদিনকার মতন কথাবার্তা ওখানেই শেষ হলো। এর ঠিক কয়েকদিন পরে মিস স্পেন্সারের কাছ থেকে চিঠি নিয়ে খানসামা লুই আমার কাছে এলো। মিস স্পেন্সার জানতে চেয়েছেন সেদিন আমি তার সঙ্গে গাড়ি করে যেতে পারবো কিনা। তাছাড়া দুপুরের খাওয়াটা তার ওখানেই সেরে নিতে অনুরোধ করেছেন। এই প্রস্তাবে আমার কোনো আপত্তি আছে কিনা সে কথাও জানতে চেয়েছেন মিস স্পেন্সার। লুইয়ের মারফত জানিয়ে পাঠালাম যে খেতে বা বেড়াতে যেতে আমার কোনো অসুবিধে নেই। বেলা প্রায় 12টার সময় মিস স্পেন্সারের গাড়ি এসে দাঁড়ালো আমাদের বাড়ির সামনে। আমি তৈরি হয়েই ছিলাম, গাড়িটা আসতেই বেরিয়ে পড়লাম। দুপুরের খাওয়া সেরে আমরা গাড়ি করে বেরোলাম। খানসামা লুই যথারীতি আমাদের সঙ্গেই রইল। ঘন্টা 2 ঘুরে ফিরে বেড়ালাম আমরা। এবারে ফেরার বেলা। বড় রাস্তা ধরে গাড়িটা ফিরছিল। বাড়ি এখনো 1/2 মাইল মতন দূরে। এতক্ষণে একটা টুপির দোকানের সামনে আমরা এসে পড়েছি। এই দোকানে মেয়েদের নানা রকম টুপি পাওয়া যায়। দোকানটার পাশেই একটা ফটো তুলবার ভালো স্টুডিও আছে। মিস স্পেন্সার গাড়ি থামাবার নির্দেশ দিলেন। গাড়িটা থামলো টুপির দোকানের সামনে। ভাবলাম ভদ্রমহিলা হয়তো টুপি কিনবেন। এখানে নয়, স্টুডিওর সামনে চলো, ফটো তুলব। অস্বাভাবিক দৃঢ় স্বরে বললেন মিস স্পেন্সার। নির্দেশ মতো গাড়ি এগিয়ে এসে থামলো ফটো স্টুডিওর সামনে। খানসামা লুই নামলো দরজা খুলবার জন্য, কিন্তু দরজা না খুলে হাতলে হাত রেখে সে চুপচাপ দাঁড়িয়ে রইল। গাড়ির ভেতর থেকেই ওর চোখে মুখে দুশ্চিন্তার ছাপ দেখে আমি ভারী অবাক হলাম। ম্যাডাম, কাঁপা কাঁপা স্বরে লুই বলে উঠল। ওই একটা শব্দের মধ্যে যেন ঝরে পড়ল একরাশ মিনতি, আর মুখে যেন ফুটে উঠল নিষেধের রেখা। মিস স্পেন্সারের দুটি চোখ যেন বিদ্যুতের মতন ঝলসে উঠল। তিনি হুকুম দিলেন, দরজা খোলো। সেই শীতল অথচ দৃঢ় কণ্ঠের আদেশ অমান্য করা অসম্ভব। দরজা খুলে দিল লুই। গাড়ি থেকে নেমে পড়লাম আমরা। শুনতে পেলাম লুইয়ের দীর্ঘ নিঃশ্বাস। সে আমার দিকে করুণ দৃষ্টিতে তাকালো। ওর ভাব দেখে মনে হলো লুই যেন কিছু বলতে চায় আমাকে, কিন্তু সেই কথা বলবার সাহস নেই ওর। এর অর্থ কি কিছুই বুঝতে পারছিলাম না। স্মিথের স্টুডিওর সামনে গাড়ি থেমেছে। আমাদের এই শহরতলিতে ভালো ফটোগ্রাফার হিসেবে স্মিথের খুব নামডাক। আমি ও আমার স্বামী এখান থেকে বেশ কয়েকবার ফটোও তুলিয়েছি। খুব যত্ন করে ছবি তোলে স্মিথ। আমাদের ছবিটাও খুব সুন্দর হয়েছিল। আমাদের ঢুকতে দেখে কাউন্টার থেকে একটি অল্প বয়সী মেয়ে আমাদের দিকে এগিয়ে এসে জিজ্ঞাসা করল, ছবি তুলবেন? হ্যাঁ। আপনাদের কি আসবার কথা ছিল? হ্যাঁ, 2টোর সময় আসবার কথা ছিল। মিস স্পেন্সার তার নাম বললেন। আসুন, আপনারা ভেতরে আসুন। এই বলে মেয়েটি আমাদের ভেতরে ছবি তোলার ঘরে নিয়ে এলো। একটু পরেই স্মিথ বেরিয়ে এলো ডার্ক চেম্বার থেকে। আমাকে দেখে একটু হেসে বলল, এই যে মিস হোপ, আজ কিরকম পোজে ছবি তুলবেন? আমি নয়, আজ ছবি তুলবেন আমার বান্ধবী। জানলার দিকে মুখ করে দাঁড়িয়েছিলেন মিস স্পেন্সার।
তার দিকে আঙুল তুলে দেখালাম। আমার কথা শেষ হতে না হতেই মিস স্পেন্সার আস্তে আস্তে ঘুরে দাঁড়ালেন। তার দিকে তাকিয়েই ফটোগ্রাফার স্মিথ চমকে উঠল। শুধু স্মিথ নয়, চমকালাম আমিও, বা বলা ভালো আঁতকে উঠলাম। ওদের মুখে অদ্ভুত পরিবর্তন হয়েছে। মাত্র 10 মিনিট আগে আমি কি এই মহিলার সঙ্গে গল্পগুজব হাসি ঠাট্টা করছিলাম? মিস স্পেন্সারের চোখ দুটো বসে গিয়েছে, মুখখানা ফ্যাকাশে, সেখানে যেন এক বিন্দু রক্ত নেই। তার সুন্দর গোল মুখখানা কেমন যেন লম্বাটে হয়ে গিয়েছে। সেই মুখের রেখায় ফুটে উঠেছে অসহনীয় যন্ত্রণার নির্ভুল ইঙ্গিত। ভদ্রমহিলা অমানসিক যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন। আপনি 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 অসুস্থ? আপনি অসুস্থ হয়ে পড়েছেন? আমি চিৎকার করে বললাম, একটু জল, তাড়াতাড়ি একটু কেউ প্লিজ জল আনুন, তাড়াতাড়ি একটু জল আনুন। না, জলের প্রয়োজন নেই। মিস স্পেন্সার অদ্ভুত গলায় কথাটা বললেন। তারপর সামনে বসে স্মিথকে ইঙ্গিত করলেন ছবি তোলবার জন্য। স্মিথ তাড়াতাড়ি কালো পর্দা ঘেরা কোনায় গিয়ে ঢুকল। পরে আমার মনে হয়েছিল স্মিথ মিস স্পেন্সারের বসার ভঙ্গি ঠিক করে দেয়নি, এমনকি একটা কথাও বলেনি এ সম্পর্কে। এখন ছবি তুলে কি হবে, কি দরকার? মিস স্পেন্সারের পাশে হাঁটু মুড়ে বসে তার বরফের মতো ঠান্ডা দুখানা হাত ঘষতে ঘষতে আমি বললাম, আপনি অসুস্থ। এখন আপনার শরীরের অবস্থা ফটো তোলবার মতো নয়। আপনার আসল চেহারা ছবিতে উঠবে না, দেখে মনে হবে মৃত মানুষের ছবি। আচমকা এই সময় মিস স্পেন্সারের গলা দিয়ে চিরে বেরিয়ে এলো এক অমানসিক দুঃসহ আর্তনাদ। পৃথিবীর সমস্ত যন্ত্রণা যেন ধরা পড়ল ওই তীব্র তীক্ষ্ণ আর্তনাদের মধ্যে। তার ডান হাতখানা দিয়ে চেপে ধরলেন চেয়ারের হাতল, দাঁতে দাঁত আটকে গেল। মিস স্পেন্সারের কপালে ফুটে উঠল বড় বড় ঘামের ফোঁটা। একটা প্রচণ্ড ভয়ে যেন আচ্ছন্ন করে ফেলতে চাইছে তাকে। প্রবল ইচ্ছা শক্তি দিয়ে তিনি লড়াই করে চলেছেন সেই মহাভয়ের সঙ্গে। ভদ্রমহিলার এরকম অবস্থা দেখে আমার দারুণ ভয় হলো। আমি কাঁপতে লাগলাম। আসুন, চলে আসুন আপনি। ভদ্রমহিলাকে চেয়ার থেকে টেনে তুলবার চেষ্টা করতে করতে আমি চিৎকার করে উঠলাম। মিস স্পেন্সার বাধা দিলেন। ভাঙা গলায় ফ্যাস ফ্যাস করে তিনি বললেন, আমি জানবো, আমাকে জানতেই হবে। আপনি আমার কাছে থাকুন, আমাকে একটু সাহায্য করুন। আমি মিস স্পেন্সারের পাশে বসলাম, নিজের মুখ ঠেকে ফেললাম দুহাত দিয়ে। ভদ্রমহিলার মুখের দিকে তাকাবার সাহস আমি হারিয়ে ফেলেছিলাম। মনে হচ্ছিল একটা বিয়োগান্তক নাটকে আমি যেন কোনো ভূমিকায় অবতীর্ণ হয়েছি। কিসের জন্য ভয় তা না জানায় আমার ভয় যেন ক্রমেই বেড়ে যাচ্ছিল। সময় কেটে যাচ্ছে, সময় কারো জন্য বসে থাকে না। কালো কাপড়ে ঘেরা জায়গাটার মধ্যে ফটোগ্রাফার স্মিথের পায়ের শব্দ শুনতে পাচ্ছি। অভিভূতের মতো বসে রইলাম। হঠাৎ স্মিথের কণ্ঠস্বরে চমকে উঠলাম। শুনতে পেলাম স্মিথ বলছে, খুবই দুঃখিত ম্যাডাম, আপনার ফটো তোলা আমার পক্ষে সম্ভব নয়। একটা কথা বললেন না মিস স্পেন্সার। চেয়ার থেকে উঠে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেলেন। তার মুখে নিদারুণ হতাশার ছাপ। ভদ্রমহিলাকে খুব ক্লান্ত মনে হচ্ছিল।
বাড়ি ফেরবার পথে আমাদের দুজনের মধ্যে কোনো কথা হলো না। আমাদের বাড়ির গেটের সামনে গাড়ি পৌঁছলে তিনি এই প্রথম আমাকে জড়িয়ে ধরে চুমু খেলেন। তারপর বিষণ্ণ কণ্ঠে বললেন, বিদায় মিসেস হোপ, চির বিদায়। আমার দু চোখ জলে ভরে এসেছিল, গলার ভেতর থেকে বেরিয়ে আসতে চাইছিল কান্না। মিস স্পেন্সারের কথার অর্থ আমি আমি বুঝতে পারলাম না, তাকে জিজ্ঞাসাও করতে পারলাম না কোনো কথা। মনে মনে বিশ্বাস রাখলাম তার প্রতি, ভদ্রমহিলা নিশ্চয়ই যথা সময়ে আমাকে সব খুলে বলবেন। সন্ধেবেলায় আমার স্বামী ফিরলেন। স্টুডিওতে যা ঘটেছিল তাকে সবটা খুলে বললাম, একটি কথাও বাদ দিলাম না। আমার স্বামী ব্যাপারটাকে হালকাভাবেই নিলেন, বললেন, এটা কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার নয়, এ হলো স্নায়ুর দোষ, খেয়ালি মনের উদ্ভট ভাবনাও বলা যেতে পারে একে। কখনো না। প্রতিবাদের সুরে আমি বললাম, তুমি যদি মিস স্পেন্সারের পাল্টে যাওয়া মুখখানা দেখতে তাহলে তাহলে কিছুতেই এরকম কথা বলতে পারতে না। আমার কথা শেষ হতে না হতেই আমাদের বাড়ির পরিচারিকা এসে জানালো ফটোগ্রাফার স্মিথ আমার সঙ্গে দেখা করতে এসেছেন। আমি বললাম, ওকে এখানেই নিয়ে এসো। মিস্টার স্মিথ ঘরে এলে আমার স্বামী বললেন, এই যে মিস্টার স্মিথ, আপনার স্টুডিওতে আজকে নাকি কি সব রহস্যময় অদ্ভুত ব্যাপার ঘটেছে। আমার স্ত্রী তো একেবারে ঘাবড়ে গিয়েছেন। তাতে খুব একটা অবাক হব না, কারণ আমি নিজেও ঘাবড়ে গিয়েছি। মিসেস হোপের সঙ্গে যে মহিলা আজকে আমার স্টুডিওতে গিয়েছিলেন তার সম্বন্ধে আমি কিছুই জানি না। ভদ্রমহিলা যদি মিসেস হোপের বান্ধবী হন তবে এ কথা বলতে আমি বাধ্য হব যে ভদ্রমহিলা ঠিক স্বাভাবিক নন। কোনো একটা অবিশ্বাস্য অদ্ভুত ব্যাপার জড়িয়ে আছে ওর জীবনের সঙ্গে। হয়তো ব্যাপারটা অলৌকিক, অপ্রাকৃত। আপনার এরকম ধারণার কারণ? ভদ্রমহিলার ছবি তোলা সম্ভব নয়। শুধু এই কারণেই আপনার এরকম ধারণা হলো? না মিস্টার হোপ, শুধু আজকের ব্যাপারে নয়। মিস স্পেন্সারকে আমি আগেও দেখেছি। 5 বছর আগে আমি একটা বিখ্যাত কোম্পানির ফটোগ্রাফার ছিলাম। উনি ফটো তোলার জন্য সেখানেও গিয়েছিলেন। অনেক চেষ্টা করেও আমি ওর ফটো তুলতে পারিনি। ভদ্রমহিলার ছবি তোলা যে অসম্ভব সে কথা তখনও ওকে জানিয়ে দিয়েছিলাম। কিন্তু কিন্তু অসম্ভবটা কেন? কারণ প্রত্যেকটা নেগেটিভ অসংখ্য দাগে ভরা। ভদ্রমহিলা জানালার দিকে মুখ করে দাঁড়িয়েছিলেন, কাজেই তার মুখটা আমি প্রথমে দেখতে পাইনি। কিন্তু উনি যখন ঘুরে আমার দিকে তাকালেন তখন দেখলাম সেই পরিচিত ফ্যাকাশে মুখ। প্রথম দেখাতেই চিনতে পেরেছিলাম। আমি ফটো তোলার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলাম, বিশ্বাস করুন, কিন্তু বৃথা চেষ্টা। কেন? কি হলো? আমি প্রশ্ন করলাম। উত্তেজনায় আমার সারা শরীর থরথর করে কাঁপছিল। ফল সেই একই রকম, তবু আপনাদের দেখানোর জন্য আমি 2খানা নেগেটিভ প্রিন্টও করেছি। ফল কি হয়েছে দেখুন। আপনি আগে দেখুন মিস্টার হোপ। ব্যাগের ভেতর থেকে 2খানা ফটো বের করে মিস্টার স্মিথ আমার স্বামীর হাতে দিলেন। ফটো দেখে আমার স্বামীর মুখের চেহারা পাল্টে গেল মুহূর্তের মধ্যে। প্রচণ্ড কৌতূহল আর উৎকণ্ঠায় আমি যেন অস্থির হয়ে গিয়েছিলাম। আমার আর তর সইছিল না। আমিও ঝুঁকে পড়ে ফটোগুলোর দিকে তাকালাম। হায় ভগবান, এই কি দৃশ্য দেখলাম! নিদারুণ আতঙ্কে আমার সমস্ত দেহটা যেন অবশ হয়ে এলো। সমস্ত ছবি দাগে ভরে গিয়েছে, প্রতিটা দাগে একটি করে মুখের ছাপ। হ্যাঁ, কোনো ভুল নেই, পরিষ্কার মুখের ছাপ, নিখুঁত ছাপ। আর সেই মুখের ছাপ মৃত মানুষের। আমার চারপাশটা দুলে উঠল। অন্ধকার, অন্ধকার, অন্ধকার। আমার চারপাশে গভীর নিকষ কালো অন্ধকার নেমে এলো। অন্ধকারের এই মহাসমুদ্র যেন আমাকে গ্রাস করবার জন্য ছুটে আসছে। আর
আর কিছু মনে নেই আমার। আমি আমি বোধহয় জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েছিলাম ঘরের মেঝেতে। পরদিন আমার স্বামী আমাকে ও বাড়ি থেকে অন্য জায়গায় নিয়ে গেলেন। দিন 15 পরে যখন ফিরলাম তখন সামনের বাড়িটা খালি। মিস স্পেন্সার বাড়ি ছেড়ে চলে গিয়েছেন। তার সঙ্গে আমার আর দেখা হয়নি। হয়তো ভবিষ্যতেও দেখা হবে না কখনো আর। ভদ্রমহিলা যত বড়ই অপরাধ করে থাকুন না কেন, আমি জানি তিনি অনেক শাস্তি পেয়েছেন। অনেক মানসিক যন্ত্রণা তাকে সহ্য করতে হয়েছে। সে যন্ত্রণা দুঃসহ। তিনি যে মহাপাপ করেছেন তার জন্য তার মনে অহরহ অনুতাপ হচ্ছে, অনুশোচনা হচ্ছে। এ থেকে তার মুক্তি নেই, হয়তো কোনোদিনই মুক্তি নেই। মিস স্পেন্সারের জন্য সমবেদনা বোধ করি। আমার সমস্ত মন দিয়ে তার উদ্দেশ্যে জানাই আমার সহানুভূতি। আমাদের আজকের নিবেদন জর্জ বার্নার্ড শয়ের দ্য ব্র্যান্ড অফ কয়েন। মিসেস হোপের চরিত্রে আর জে উষসী, মিস্টার হোপের ভূমিকায় আর জে শান, মিস স্পেন্সারের চরিত্রে শ্রী, লুই ও স্মিথের ভূমিকায় সায়ন, মেয়ের চরিত্রে মৌ, নাট্য রূপদান নার্গিস, এডিটিং অ্যান্ড সাউন্ড ডিজাইন শুভজিৎ, সমগ্র পরিকল্পনা এবং পরিচালনায় সায়ন। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও নিউ টাউন। ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।